হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আমরা এই কোয়ান্টাম মেকানিক্সের লেকচার সিরিজের লাস্ট লেকচারে দেখছিলাম ব্ল্যাক বডি এক্সপেরিমেন্টাল কার্ভ। অর্থাৎ আমরা একটা এনক্লোজারের মধ্যে ব্ল্যাক বডি ক্রিয়েট করছিলাম এবং ব্ল্যাক বডি ক্রিয়েট করার পর ওর থেকে যে রেডিয়েশনটা পাইছিলাম সেই রেডিয়েশনটাকে আমরা এক্সপেরিমেন্টাল ডাটাগুলো সংগ্রহ করছিলাম এবং সেই ডাটাগুলো আমরা ইমিসিভ পাওয়ার ল্যামডার রেসপেক্টে ইমিসিভ পাওয়ারকে প্লট করছিলাম এবং আমরা সেইটা একটা কার্ভ পাইছিলাম যেটাকে আমরা বলছি ব্ল্যাক বডির এক্সপেরিমেন্টাল কার্ভ। এবং সেইখান থেকে আমরা লাস্ট লেকচারে ব্ল্যাক বডি এক্সপেরিমেন্টাল কার্ভের বিভিন্ন প্রপার্টিজ গুলো দেখছিলাম। যেমন বিভিন্ন প্রপার্টিজ গুলো বলতে কি কি ছিল, এক্সপেরিমেন্টাল কার্ভটা কন্টিনিউয়াস হবে, এক্সপেরিমেন্টাল কার্ভটা হচ্ছে ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট হবে। তারপরে সঙ্গে সঙ্গে দেখছি টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে যে আমাদের ব্ল্যাক বডি এক্সপেরিমেন্টাল কার্ভের যে ইমিসিভ পাওয়ারের পিক ভ্যালু ছিল সেটা হচ্ছে লোয়ার ল্যাম্বডার দিকে চলে আসবে। এবং সঙ্গে সঙ্গে আরো ইম্পর্টেন্ট কিছু দেখছিলাম, যেমন টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টাল কার্ভের ইমিসিভ পাওয়ার যেটা হচ্ছে বা এনার্জি ডেন্সিটি যাকে বলি আমরা, সেটা অনেক ইনক্রিজ করতে থাকবে T⁵ এর আকারে। এই সমস্ত কিছু আমরা ডাটাগুলো দেখছি। এবার আমাদের টার্গেট হবে সেই ডাটাগুলোকে এখানে এক্সপ্লেন করা। এর কারণ হচ্ছে মেনলি আমাদের যে জিনিসটা বুঝতে লাগবে সেটা ফিজিক্স কি জিনিস। এই ফিজিক্স কি জিনিস যদি বোঝা শুরু করি, তার জন্য মেন যে ফান্ডাটা আসে, আমাদের ফিজিক্স কি বলে, এই যে ইউনিভার্সে যে ন্যাচারাল ফেনোমেনাগুলো ঘটতেছে সেই ন্যাচারাল ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্স। তার জন্য আমাদের যে এক্সপেরিমেন্টাল কার্ভ আছে সেটা তো একটা ন্যাচারাল প্রসেস। এই যে ন্যাচারাল প্রসেস বা ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে, এটাকে আমরা কি করব, বিভিন্ন থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করব। এই যে বিভিন্ন থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করব, সেটা নিয়ে আজকের আমাদের এই লেকচারটা। এই কথাটা না অনেকে ভালোভাবে বুঝতে পারে না যে আমরা ব্ল্যাক বডির রেডিয়েশনের কার্ভটাকে একবার আমরা পড়াশোনা করলাম এক্সপেরিমেন্টাল কার্ভকে, এবার ওইটাকে আবার পড়াশোনা করার জন্য কি দরকার, অন্য অন্য থিওরির কি দরকার, এই জিনিসটাকে আমি একদম সিম্পলিফাইড ভাবে বোঝাচ্ছি। একটা এক্সাম্পল, একদম একদম সিম্পলেস্ট এক্সাম্পল। ওকে, কোয়ান্টাম মেকানিক্স, তোরা বড় হয়েছিস তার জন্য এত দূরে এসে কোয়ান্টাম মেকানিক্স পড়তেছিস, তারপরেও সব থেকে একটা সিম্পলিস্টিক এক্সাম্পল বলি, যেটা তোরা হচ্ছে 7-8-এ পড়িস। যে একটা মার্কার আছে, মার্কারটাকে ছাড়লে নিচে পড়ে, এটা কিসের জন্য পড়ে? অ্যান্সার আসবে, সবাই বলবে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পড়ে, গ্র্যাভিটেশনের টানে নিচে পড়ে। এবার আমি যদি এইটাকে একটু অন্য পাশ থেকে কোশ্চেনটা করি, যে এইটা ফিজিক্স দ্বারা বলতেছি যে গ্র্যাভিটেশনের জন্য পড়ে, কিন্তু ফিজিক্স আবিষ্কারের আগে এই যে গ্র্যাভিটেশন কথাটা কে ইউজ করছিল? গ্র্যাভিটেশন কথাটা প্রথম নিউটন স্যার ইউজ করছিল। এবার নিউটনের জন্মের আগে যদি কেউ একটা মার্কার এমন করে উপর থেকে ছাত্র নিচে পড়তো না? অ্যান্সার হচ্ছে ইয়েস, পড়তো। তার মানে ফিজিক্স ছাড়াও জিনিসগুলো ঘটে। তার মানে একটা মার্কারকে উপর থেকে ছাড়লে সেটা নিচে পড়বে, এটাই ন্যাচারাল প্রসেস। কিন্তু এইটাকে আমরা একদম কৌতূহলী মানুষ হিসেবে জানার চেষ্টা করলাম যে এটা কিসের জন্য পড়ে। এই যে কিসের জন্য পড়ে এটার কোশ্চেন করলাম, তারপরে এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করলাম। তারপরে অ্যান্সার খুঁজতে খুঁজতে একটা জায়গায় আমরা স্যাটিসফাই অ্যান্সার পেলাম যে গ্র্যাভিটেশনের টানে পড়ে। এই যে গ্র্যাভিটেশনের টানে পরে যে কথাটা বললাম, সেটাই আমাদের কি হচ্ছে একটা থিওরি। এই যে থিওরিটা বললাম যে অর্থাৎ ফিজিক্স দ্বারা আমরা এক্সপ্লেন করতে পারি গ্র্যাভিটেশনের টানে পড়ে, অর্থাৎ ন্যাচারাল প্রসেসটা তো ঘটতোই। এবার আমরা এটা থিওরি দিলাম একটা, ওইটাকেই ফিজিক্স বলি। ফিজিক্স ওই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। সো আমাদের এখন একটাই টার্গেট হবে, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল কার্ভটা পাইছি সেটা তো এক্সপেরিমেন্টাল কার্ভ, ওটা বাস্তবে ঘটে, তাই তো ওইটা সত্য জিনিস। এবার ওই যে ট্রুথ যে ভ্যালুগুলো পাইছিলাম, যে গ্রাফটা পাইছিলাম, সেটা তো প্রপার সত্য। এবার ওই সত্যটাকে আমরা কি করব, বিভিন্ন থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা ভাববো, কেউ ভাববে এমন করে হইতে পারে, কেউ ভাববে এমন করে হইতে পারে, কেউ ভাববে এমন করে হইতে পারে। এবার দেখব যে বিভিন্ন ভাবনাগুলা অ্যালাইন হয় কি হয় না আমাদের যে ট্রুথ ভ্যালুটা পাইছি, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা পাইছি সেটার সঙ্গে। ওকে, সো আমরা কি করব, বিভিন্ন সায়েন্টিস্ট আসবে, সেই সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের থিওরি দেবে, সেই থিওরি দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করবে এবং দেখবে যে এক্সপেরিমেন্টালি যে কার্ভটা পাইছি সেই কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে কি পারি না। এর জন্য বিভিন্ন সায়েন্টিস্ট আসবে, যেমন একজন সায়েন্টিস্ট আসবে হচ্ছে ওয়াইন্স, এবং তিনি এসে বিভিন্ন ধরনের হচ্ছে থিওরি দিবে এবং ওই থিওরি দিয়ে দেখার চেষ্টা করি প্রথমে হচ্ছে সেটা এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করতে পারে কি পারে না। সো যদি তোদের কোয়ান্টাম মেকানিক্সের লেকচার সিরিজ ভালো লাগে থাকে এবং তোদের এতদিনের লেকচারগুলো দেখে খুব খুশি হয়ে থাকিস, আর আজকে মন ভালো আছে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে শরীর সুস্থ আছে, তাহলে খাতা পেন নে, ভালো করে বসে যা। ইন্ট্রোডাকশন এটা ছিল আজকের লেকচারের। আজকের লেকচারে কি হতে যাইতে এটাও তোরা জানিস, যে দেখার চেষ্টা করবো বিভিন্ন থিওরি দ্বারা এক্সপেরিমেন্টাল কার্ভ, যেটা লাস্ট লেকচারে শিখছি, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি কি পারি না। তার জন্য অবশ্যই বলবো খাতা পেন নে, ভালো করে বস, এমন শুয়ে পড়িস না। খুবই ইন্টারেস্টিং লেকচার হবে, খুবই ভালো করে বস, ভালো করে বস। হলুদ জামা তোকে বলতেছি ভালো করে বস, এমন শুয়ে পানা রাখতে লাগবে না, ভালো করে বস। ইয়েস, কনসেন্ট্রেশন, বি কনসেন্ট্রেট, ওটা ভালো করে বস। ওকে, বাচ্চা মানুষ ভালো করে বস। আইআইটি জ্যাম ক্র্যাক করে আইআইটি তে গিয়ে পড়াশোনা করতে লাগবে, ভালো করে বস। এমন করে শুয়ে বললে কিন্তু আইআইটির কসম আইআইটি হবে না, ভালো করে বসে পড়, আইআইটি হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। ওকে, ভালো করে বস, এদিকে আয়। আর
সমস্ত নোটিফিকেশন অন্য নোটিফিকেশন অফ করে রাখ। এই ক্লাসটা শেষ করা অবধি যদি অন্য কোথাও না যাস তাহলে আইআইটি একদম পাক্কা হয়ে যাচ্ছে। আর যদি ক্লাস শেষ করার আগে অন্য বন্ধুকে ফোন করা থেকে শুরু করে অন্য কিছু করিস, আইআইটি কিন্তু আইআইটির কসম খারাপ হতে পারে। তার জন্য ভালো করে বস। ওকে, সো আমরা এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করবো। এক্সপেরিমেন্টাল কার্ভের মধ্যে সুন্দর জিনিস যেটা আমরা পাইছিলাম সেটা কি বলছিলাম বলতো? এক্সপেরিমেন্টাল কার্ভের মধ্যে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, যে দুইটা ডাটা তোদের মনে করায় দেই এক্সপেরিমেন্টাল কার্ভের মধ্যে পাইছিলাম। সেটা হচ্ছে যে ইমিসিভ পাওয়ার ছিল, ইমিসিভ পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কি ছিল? ইমিসিভ পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু ল্যামডা টি টু দি পাওয়ার 5, অর্থাৎ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ইমিসিভ পাওয়ার দ্যাট ইজ এনার্জি ডেনসিটির ভ্যালু ইনক্রিজ করতেছিল। এবং সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস দেখছিলাম, যে টেম্পারেচার যত ইনক্রিজ করতেছিল, যে ইমিসিভ পাওয়ারের যে পিক ভ্যালুটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু, সেটা লোয়ার ল্যামডার দিকে শিফট করতেছিল। দ্যাট ইজ ল্যামডা এম প্রপোর্শনাল টু হচ্ছে 1/t। তাহলে এখান থেকে বলতে পারি টি প্রপোর্শনাল টু কত হচ্ছে 1/λm। তাহলে এটাকে যদি এখানে আমরা কনভার্ট করে দিই তাহলে এখান থেকে কত আসতেছে e টু দি পাওয়ার ল্যামডা এম প্রপোর্শনাল টু 1/λ5, এই ধরনের একটা ফাংশন আসতেছে। ওকে, তো এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করব সম্পূর্ণ জিনিসগুলোকে। প্রথম যে এক্সপ্লেন করার জন্য যে সায়েন্টিস্ট আসলো সেটা হচ্ছে ওয়াইন্স, এবং তিনি যে ফর্মুলাগুলো দিল, যে থিওরিগুলো দিল, যেটাকে এক্সপ্লেন করলো, তার থেকে যে লটা আসবে তাকে বলি আমরা ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ওকে, তো হেডিং দে ওয়াইন্স রেডিয়েশন ল বা ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। ওয়াইন্স রেডিয়েশন ল বা অনেকে বলি ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। চলো এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা দেখছি একটা জিনিস, এই যে ইমেসিভ পাওয়ারটা, ইমেসিভ পাওয়ার বোথ ফাংশন অফ ওয়েভলেন্থ ল্যামডা অ্যান্ড টেম্পারেচার টি, দুইটার ফাংশন। তাহলে এই ইমেসিভ পাওয়ারটাকে যখন আমরা দেখলাম যে দুইটারই ফাংশন হচ্ছে ল্যামডা টি, এবং সঙ্গে সঙ্গে যেহেতু এখনো আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছি, আমি কি বলছিলাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন একটা হচ্ছে লাস্ট স্টেপ ক্লাসিক্যাল মেকানিক্সে। তার আগে অবধি যা কিছু ধারণা ছিল আমাদের ক্লাসিক্যাল জগতের ধারণা ছিল। এই জন্য ওয়াইন সায়েন্টিস্ট আসলো এবং তিনি একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলো। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করার পর তার জন্য কি করলো হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করলো। তোরা যারা যারা এখনো স্ট্যাটিস্টিক্স পড়িস নেই তাদের জন্য আমি সিম্পলিস্ট ভাবে আমি কি করতেছি, তোদের তিনটে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে বলে দিতেছি। অর্থাৎ পুরো ইউনিভার্সের যে আমরা পড়াশোনা করি তাদের প্রবাবিলিটি কি যদি আমরা বিভিন্নভাবে ইউজ করতে চাই, যে কোনো পার্টিকেল নিয়ে কাজ করতে চাই, তাহলে মেনলি আমাদের তিনটে স্ট্যাটিস্টিক্স লাগে। একটা কি কি আমি একবার বলে দিতেছি, এমবি স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে বিই স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স। যদি স্ট্যাটিস্টিক্স কেউ না পড়ে থাকিস আমি সিম্পলিস্ট ভাবে বলতেছি। তার মধ্যে এমবি স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের জিনিস নিয়ে, ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যা কিছু জিনিস আছে সেটা নিয়ে আলোচনা করার সময় আমরা এমবি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করি। তারপরে বিই স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের বা কোয়ান্টাম অ্যাপ্রোচে পড়াশোনা করি। যখন কোয়ান্টাম কিছু নিয়ে পড়াশোনা করি তখন হচ্ছে বিই স্ট্যাটিস্টিক্স ইউজ করি আমরা। এফডি স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্সটা আমরা কখন কাজ করি, যখন হচ্ছে কোয়ান্টাম লেভেল নিয়ে বা কোয়ান্টাম অ্যাপ্রোচে পড়াশোনা করি, তখন হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ইউজ করি। যারা স্ট্যাটিস্টিক্স পড়ছিস তারা তো ডিটেলসে জানিস, আমি তোদের এখানে সামারি করে বলতেছি। তার মধ্যে এই বিই স্ট্যাটিস্টিক্স যাতে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আছে, এটা কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করি, কিন্তু সেই সকল পার্টিকেলগুলোর ক্ষেত্রে যাদের স্পিন কি থাকে, ইন্টিগ্রাল স্পিন থাকে। ওকে, যাদের স্পিন কি আছে হচ্ছে স্পিন ইন্টিগ্রাল, অর্থাৎ 1 2 3 এমন টাইপের স্পিন থাকে, তাদের আমরা কি বলি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি বিই স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আরো এই যে ইউনিভার্সে কিছু ধরনের পার্টিকেল পাওয়া যায় যে পার্টিকেলগুলোর স্পিন হাফ ইন্টিজার হয়, দ্যাট ইজ যেমন ইলেকট্রনের স্পিন কত হয়, হাফ প্লাস হাফ মাইনাস হাফ। এই যে হাফ ইন্টিজার যত পার্টিকেল আছে সেই পার্টিকেলগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ইউজ করি। ওকে, অর্থাৎ যেমন হাফ, তারপরে হচ্ছে 3/2 এমন ধরনের যে স্পিন থাকবে হাফ ইন্টিজার স্পিন, তাদের ক্ষেত্রে আমরা কি করবো, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ইউজ করবো। সো এখন অবধি আমাদের যে পড়াশোনাটা আছে অর্থাৎ রেডিয়েশন লকে এক্সপ্লেন করার জন্য এখন ক্লাসিক্যাল ওয়াল থেকে ধীরে ধীরে আগাচ্ছি আমরা, এবং ক্লাসিক্যালের মাথায় এখনো অ্যাপ্রোচ চলতেছে আমাদের। তার জন্য ওয়াইন্স কি করলো, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ইউজ করলো। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ইউজ করলে তাহলে কি করবে হচ্ছে ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করবে। ওকে, এটা জিনিস আমি তোমাদের শেখাচ্ছি। ওকে, তাহলে ওয়াইন্স এসে কি বললো, ওয়াইন্স এসে বললো যেহেতু আমাদের ইমেসিভ পাওয়ারটা
দেখলো টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে ইমিসিভ পাওয়ার চেঞ্জ হচ্ছে এবং ওয়েভলেন্থ চেঞ্জের সঙ্গে সঙ্গে ইমিসিভ পাওয়ার চেঞ্জ হচ্ছে। দ্যাট ইজ ইমিসিভ পাওয়ার বোথ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ওয়েভলেন্থ। ওকে, সো এই জিনিসটা বললো অ্যাকর্ডিং টু দিস ল, according to this law, energy density depend on both temperature and wavelength. So energy density in the রেঞ্জ, আমরা স্মল একটা আমাদের গ্রাফটা কি ছিল, এইটি আমাদের গ্রাফ ছিল এমন ল্যামডা আর এইদিকে ইমিসিভ পাওয়ার, তাহলে গ্রাফ আমাদের এমন ছিল, এমন টাইপের গ্রাফ ছিল। সো এই ল্যামডার অনেক বড় একটা আছে, তার মধ্যে আমরা কি করছি এনার্জি ডেন্সিটি একটা স্মল রেঞ্জের জন্য নিচ্ছি, সাপোজ এতটুকু রেঞ্জের জন্য আমরা নিচ্ছি, তাহলে এটা কত ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা, অর্থাৎ এতটুকু রেঞ্জ ডি ল্যামডার জন্য আমরা করতেছি, পরবর্তীতে ইন্টিগ্রেশন করে দিলে পুরোটার জন্য পাবো। ওকে, তাহলে কি বললাম, অ্যাকর্ডিং টু দিস ল এনার্জি ডেন্সিটি ডিপেন্ড অন both temperature and wavelength. So energy density in the range of wavelength lambda to lambda plus d lambda is given by, okay, energy density কে u দিয়ে লিখি, u কোন রেঞ্জের মধ্যে, ল্যামডা টু ডি ল্যামডা, তাহলে এইটুক জায়গার মধ্যে ডি ল্যামডা জায়গার ভিতরে। ওকে, তাহলে ল্যামডা ডি ল্যামডা, অথবা যে কোনো একটা ফাংশন এ নিলাম কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট এ নিলাম, মানে এটাকে এমন করে ভাবতে পারিস যে প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার 5। ওকে, এটা ল্যামডা টু দি পাওয়ার 5 এমন জিনিস দেখতেই পাচ্ছিস, এবং প্রবাবিলিটি এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু এনার্জি ডেন্সিটি, এটা কি জিনিস, এনার্জি ডেন্সিটি ইন দা রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা, এই রেঞ্জের মধ্যে এনার্জি ডেন্সিটি ডিপেন্ড অন টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থ। তাহলে এটা যে প্রবাবিলিটি ফাংশনটা থাকবে সেটা ডিপেন্ড অন টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভলেন্থ। ওকে, এটার উপর ডিপেন্ড করে ইনটু কি হবে হচ্ছে ডি ল্যামডা, ক্লিয়ার হচ্ছে? এবার দেখ ভালো করে, এটা যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উঠাই দিই তাহলে কত আসবে, ইউ ল্যামডা ডি ল্যামডা, প্রপোর্শনালিটি সামথিং কনস্ট্যান্ট এ নিলাম, ল্যামডা টু দি পাওয়ার 5 এফ অফ ল্যামডা টি ইনটু ডি ল্যামডা। এবার কি বললাম একটা জিনিস, যে আমাদের ইউজ করতে লাগবে হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচের জন্য কি করব আমরা হচ্ছে ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করব, এবং ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্সে প্রবাবিলিটি এমন আসে যে প্রবাবিলিটি আসে এফ অফ ই, প্রবাবিলিটি আসে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কে টি, এটা হচ্ছে যেখানে কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট আর কে টি হচ্ছে টেম্পারেচার। ওকে, এবার তাহলে এটাকে যদি আমরা ইউজ করি, তাহলে ইউজিং, এটাকে ইকুয়েশন 1 দিলাম, ইউজিং Maxwell's Boltzmann statistics f function of lambda t, তাহলে এইটার ধরনের ফাংশন দেখতে লাগবে, তাহলে e to the power minus a by kt, where small a is a constant। তোদের যদি এখনো কারো শোন ইয়া নিয়ে প্রবলেম থাকে, এই যে এমবি স্ট্যাটিস্টিক্স, ওকে, স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রবলেম থাকে, তোরা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তো এটা পড়াশোনা করবি, ওখানে ডিটেলসে আসেই আমাদের যে স্ট্যাটিস্টিক্স কেমন করে কি পড়তে লাগে সমস্ত কিছু আছে। ওকে, এটা খাওয়ার জোগাড় করতে লাগবে। ওকে, তো স্ট্যাটিস্টিক্সে ওইখানে ডিটেলসে পড়বো, আর যারা স্ট্যাটিস্টিক্স পড়ার পর এইখানে কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করতেছিস তাদের জন্য তো খুবই সুবিধা, আর যারা এখনো স্ট্যাটিস্টিক্স পড়িস নেই তারা খালি এখন এইটুক জেনে রাখ, আমি যে বেসিক জিনিসটা বললাম কোন স্ট্যাটিস্টিক্স কোথায় ইউজ করা হয় এটা জেনে রাখ, তারপর স্ট্যাটিস্টিক্সে গিয়ে ডিটেলসে তখন আমি তোদের পড়াবো, তখন তো ভালো করে বুঝবি। ওকে, তো এটা তাহলে এই স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো দেয় প্রবাবিলিটি। ওকে, একটা এইটা যেমন জিনিস কি দেখলাম, একটা এনার্জির মধ্যে প্রবাবিলিটি, এই সার্টেন এনার্জি রেঞ্জে প্রবাবিলিটি, আর কিন্তু আমাদের এটা কোথায় লাগবে, আমাদের এটা লাগবে এই ল্যামডা রেঞ্জে প্রবাবিলিটি, তার জন্য ল্যামডার আকারে ইউজ করলাম এটা। ওকে, একটা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করলাম।
আর মনে রাখিস এই কার্ভটাকেই এক্সপ্লেন করতে লাগবে, তার জন্য আমরা কি স্মল রিজিয়নের জন্য করলাম, পরবর্তীতে ইন্টিগ্রেশন করে দিলে ফুল ইমেসিভ পাওয়ার পাওয়া যাবে। ওকে, সো তাহলে এই ভ্যালুটা কি করি, এখানে পুট করে দেই। ফ্রম ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ানে পুট করলে কি পাচ্ছি, ইউ ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এফ ল্যামডা মানে এটা ই টু দি পাওয়ার এ কে টি, বিভিন্ন বইয়ে কে সাফিক্সে বিও পাবে। ওকে, এমন করে লেখে কে বি বোলসম্যান কনস্ট্যান্ট জন্য। ওকে, বাট এটা লিখলেও কোনো পাবেন না, ইনটু হচ্ছে ডি ল্যামডা। সো যদি therefore total emissive power একটা জিনিস মাথায় রাখবে, পাওয়ার মানে কি হচ্ছে, পাওয়ার পি ইকুয়াল টু কি জানি, ওয়ার্ক ডান বাই এনার্জি পার ইউনিট টাইম, এই জন্য এটাকে এনার্জি ডেন্সিটিও বলি, এনার্জি ডেন্সিটিও বলি। সো ইমেসিভ পাওয়ারের জায়গায় অনেকে এনার্জি ডেন্সিটিও লিখতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওকে, এটা জিনিস মাথায় রাখিস। সো দেয়ারফর টোটাল ইমেসিভ পাওয়ার কত আসবে হচ্ছে ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এ ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এ কে টি ইন্টু ডি ল্যামডা, পুরাটার জন্য হবে। সো এখন যেটা জিনিসে আসি আমরা, ভালো করে শোন, এই যে ফর্মুলাটা পাইলাম, ওকে, ইমেসিভ পাওয়ার পাইলাম, এই ইমেসিভ পাওয়ারটা এইটা দ্বারা, এই ফর্মুলা দ্বারা এবার কি করব আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি ভালো করে দেখিস, এবার এক্সপেরিমেন্টাল কার্ভ কি ছিল, এটা হচ্ছে এনার্জি। এক্সপেরিমেন্টাল কার্ভ কেমন ছিল, এক্সপেরিমেন্টাল কার্ভটা একটু আমরা শো করতেছি। এক্সপেরিমেন্টাল কার্ভ যদি দেখি, অরিজিন থেকে তো স্টার্ট হয়নি। সো আমাদের এক্সপেরিমেন্টাল কার্ভ ছিল এমন টাইপের ছিল এক্সপেরিমেন্টাল কার্ভ। এটা ছিল ব্ল্যাক বডি এক্সপেরিমেন্টাল কার্ভ। এবার আমাদের যদি এই লটা দেখি, এইটা, ওকে, এই লটা দেখলে আমাদের কি আসতেছে, এই লটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসতেছে, যত আমাদের এটা হচ্ছে ল্যামডা টি, হ্যাঁ, কিসের জন্য হলো, কারণটা এই জিনিসটা একবার বুঝে নেই, আমি লিখতে গিয়ে ওইটা ভুল করছি। এমবি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম, প্রপোর্শনালিটি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি, এইটা কখন হয়, ইন দ্য এনার্জি ডেন্স ই টু ই প্লাস ডি। তাহলে ল্যামডার ক্ষেত্রে কত হবে, ল্যামডার ক্ষেত্রে হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা থাকবে এটা, আর এনার্জির সাথে ল্যামডা আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ, তাহলে হচ্ছে এনার্জি হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এনার্জি আর ল্যামডা কি আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এনার্জি উপরে থাকলে ল্যামডা কোথায় আসবে, নিচে আসবে ল্যামডা, আর টির জন্য টি থাকবে, আর এই বাকি সবকিছু যা থাকবে ওগুলোকে কনস্ট্যান্ট এর মধ্যে দিলাম। তোরা বলবি যে এখানে তো একটা কে ছিল, বোলসম্যান কনস্ট্যান্ট, ওটা কোথায় গেল, ওগুলাকে সবকিছু মিলে আমি একটা কনস্ট্যান্ট এ দিয়ে দিলাম। ওকে, এ ইজ এ কনস্ট্যান্ট দিয়ে দিলাম স্মল এ। ক্লিয়ার আছে? আবার বলতেছি একবার দেখ, বোলসম্যান স্ট্যাটিস্টিক্স এটা ছিল এফ অফ ই ইকুয়াল টু প্রপোর্শনাল ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই হচ্ছে কেটি। তাহলে এটা কি হলো, প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার ইআই মানে কত হচ্ছে এইচ সি বাই ল্যামডা কেটি। তাহলে এখানে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস, এগুলা সবকিছু মিলা, ঠিক আছে, কে এইচ সি সবকিছু মিলে একটা কনস্ট্যান্ট ধরলাম এ বাই হচ্ছে ল্যামডা টি।
তাহলে এফ অফ ল্যামডা ইকুয়াল টু কত আসলো, এটা আসলো। সো এফ অফ ল্যামডা ইকুয়াল টু এটা ইউজ করলাম, এটা আমরা এখানে দিলাম, যেখানে বাকি সব হচ্ছে কনস্ট্যান্টের ভিতরে আমি পোস্ট করে দিলাম। ক্লিয়ার আছে? এবার এখানে যদি দেখি, তার মানে এখানে দুইটা টার্ম আছে, একটা ল্যামডা টু দি পাওয়ার 5 আছে আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা। এখানে দুইটা টার্ম আছে। এবার ল্যামডার রেসপেক্টে আমরা দেখব, ল্যামডার রেসপেক্টে যদি দেখি সুন্দর একটা জিনিস দেখতে পাবো। অর্থাৎ এই যে গ্রাফটা যদি দেখা শুরু করি আমরা, গ্রাফটার মধ্যে একবার জিনিস দেখ, এই টার্মটাকে লক্ষ্য কর ভালো করে, এক্সপোনেনশিয়াল টার্মটাকে, ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি। তাহলে এই টার্মটা যদি দেখিস, তাহলে হচ্ছে ল্যামডা যখনই ইনক্রিজ করবে, ল্যামডা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এ বাই ই টু দি পাওয়ার ল্যামডা এই টার্মটা কি করবে, ডিক্রিজ করবে। এইটা টার্ম ডিক্রিজ করলে এইখানে কি আছে, মাইনাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস এ বাই ল্যামডা টি এই টার্মটা কি করবে, ইনক্রিজ করবে। কারণটা কি আছে, এটা ইনক্রিজ করলো, তাহলে 1 বাই এটা ডিক্রিজ করলো, এটার সামনে একটা মাইনাস আছে, তার মানে এটা কি করবে, ইনক্রিজ করবে। এটা ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে মাইনাস আছে, তাহলে ইনক্রিজ করবে। অর্থাৎ আমরা যে গ্রাফটা পাবো সেটা ল্যামডা ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এই যে ওভারঅল টার্মটা আছে এই টার্মটা প্রচুর কি করবে, ইনক্রিজ করে দেবে। তাহলে ল্যামডা ইনক্রিজের সঙ্গে এটা ইনক্রিজ করে দেবে। আর তোরা বলবি ল্যামডা টু দি পাওয়ার তো 5 ও আছে, ল্যামডা টু দি পাওয়ার 5 কম লেস ডমিনেন্ট হবে, আর ই টু দি পাওয়ার সবসময় বেশি ডমিনেন্ট হয়। এর জন্য তোদের কিন্তু বলছিলাম গ্রাফের লেকচার সিরিজ দেখিস, গ্রাফের লেকচার সিরিজ খুব ইম্পর্টেন্ট। আইআইটি জ্যামের যারা যারা স্টুডেন্ট আসিস বা বিএসসি ফিজিক্সের স্টুডেন্ট বা এমএসসি তেও পড়াশোনা করতেছিস, তোদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্স পড়ার জন্য সেটা গ্রাফের লেকচার সিরিজ। গ্রাফগুলো আমি শেখাইছি, ওই জন্য তোদের আমি গ্রাফের মধ্যে সমস্ত জিনিস বোঝাইছি। এমন দুইটা ফাংশন আছে তো এখানে, দুইটাই ভেরিয়েবল আছে, তাহলে এখানে ডমিনেন্ট কি হবে, ডমিনেন্ট হবে এক্সপোনেনশিয়াল টার্ম ডমিনেন্ট হবে, এটা হচ্ছে কম ডমিনেন্ট হবে। তাহলে যদি দেখি ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে ই টু দি পাওয়ার ল্যামডা বাড়বে, তাহলে কি হচ্ছে, ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কি করতেছে, বাড়তেছে। তাহলে ল্যামডা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কি হইতেছে, এমন করে বাড়তেছে, এক্সপোনেনশিয়ালি বাড়বে, মাথায় রাখিস। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়তেই থাকবে। অর্থাৎ এই যে কার্ভটা পাইলি, এই যে ব্ল্যাক কালারের কার্ভটা, এটা কোথায় থেকে আসলো, ওয়াইন্স ল থেকে আসলো, ওয়াইন্স ডিস্ট্রিবিউশন। তাহলে তোরা যদি এখন লক্ষ্য করিস জিনিসটা, আমাদের অরিজিনাল কার্ভটা কোনটা ছিল, ব্লু কালারের কার্ভটা, আর আমাদের ওয়াইন্স ডিস্ট্রিবিউশন কার্ভ কোনটা, এটা আসলো। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই অরিজিনাল কার্ভের এতটুকু অংশ কি করলো, ওয়াইন্স ল বা ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, যে যেটাই নাম দেয়, এটাকে কি করতে পারলো, হচ্ছে এক্সপ্লেন করতে পারলো। ওকে, এটা কি হচ্ছে ওয়াইন্স রেডিয়েশন ল এতটুকু জায়গাকে কি করতে পারলো, এক্সপ্লেন করতে পারলো। তার মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট করে কথা বলতে পারি যে লোয়ার ল্যামডাতে ফর স্মল ভ্যালু অফ ওয়েভলেন্থে ওয়াইন্স ল বা ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল ভালোভাবে কাজ করে, কিন্তু হায়ার ওয়েভলেন্থে ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল কাজ করে না। বা ফ্রিকোয়েন্সির টার্মে বললে, ফ্রিকোয়েন্সির টার্মে উল্টে বলবো যে লোয়ার ফ্রিকোয়েন্সিতে আমাদের ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল কাজ করে না, কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল কাজ করে। সিম্পল জিনিস। কারণটা কি আছে, আমরা এখান থেকে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে কি হচ্ছে, ল্যামডা যেটা বলবো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে উল্টাটা হবে। দ্যাট ইজ এখান থেকে আমরা কি বলতে পারি, লোয়ার ল্যামডাতে ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল ইজিলি কাজ করবে, হায়ার ল্যামডাতে কাজ করবে না। ওকে, এটা জিনিস আমরা এখানে লেখাচ্ছি। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলিস, আশা করি এরপরে আর কারো কোনো কোশ্চেন থাকবে না, সবকিছু ডিটেলসে বোঝাইছি। সো ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল is valid at low wavelength or higher frequency. ওকে, তার মানে কি বলতে পারি, শুধুমাত্র ওয়াইন্স ডিস্ট্রিবিউশন ল দ্বারা এই যে কার্ভটা ছিল এক্সপেরিমেন্টাল কার্ভকে কমপ্লিটলি এক্সপ্লেন করতে আমরা পারলাম না। সো দেয়ার ইজ নো ফুল explanation of black body curve by Wien's distribution law. Okay,
তাহলে ওয়ান্স ডিস্ট্রিবিউশন ল দ্বারা আমরা ফুল এক্সপ্লেনেশন করতে পারলাম না। এর পরবর্তীতে এটা দ্বারা যেহেতু হইল না, তারপর অন্য কেউ না হয় কেউ ট্রাই করবে, এরপরে অনেক লোক ট্রাই করে, বহুত লোক। তার মধ্যে একজন বিখ্যাত সায়েন্টিস্টের আমরা এখানে পড়াশোনা করব। তিনি এসে এটাকে একটু ডিপলি চিন্তা করলো, বলে ওয়াইন্সের ল, দেখ এই কার্ভটা তো সত্যি কার্ভ, এবার ওয়াইন্সের যেটা কনসেপ্ট ছিল, ওয়াইন্সের কনসেপ্ট অনুযায়ী এইটুকু লোয়ার ওয়েভলেন্থে কাজ করলো, হায়ার ওয়েভলেন্থে কাজ করতেছে না। তাহলে বললো এই কনসেপ্টে আমি কি অ্যাড করতে পারি। তখন ভাবলো, একটু ডিপলি চিন্তা করলো। তোরা ভাবলে কেমন করে ভাববি, তোদের না একটা জিনিস শেখাই যে ফিজিক্স ইভলভ হয় কেমন করে, বা আমরা পড়াশোনাকে ইভলভ করি কেমন করে। এইটাই কিন্তু এই যে এখন কোয়ান্টাম মেকানিক্স পড়তেছিস না, তোদের জীবনে বহুত কিছু শেখায় দেবে। অর্থাৎ শুধুমাত্র ফিজিক্স কেমন করে পড়ে এটা না, কেমন করে সৃষ্টি হয়েছে, কেমন করে ইভলভ হয়েছে, বা পরবর্তীতে তোরা রিসার্চ করে করে কেমন করে ইভলভ করবে পৃথিবীকে, এই সায়েন্স টেকনোলজিকে, R&D কে, ওকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে, এটার ইভলিউশন শেখায়। যেমন আমি কি বললাম, এটা অবধি তো বুঝছিস যে এক্সপেরিমেন্টাল কার্ভ আগে পাইছি, তার মধ্যে ওয়ান্স আসলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলো এমবি স্ট্যাটিস্টিক্স দ্বারা, এটা প্রবাবিলিটি নিল, প্রবাবিলিটি দ্বারা এমন করে এক্সপ্লেন করার চেষ্টা করলো, কিন্তু কি করলো না, ফুল কার্ভকে এক্সপ্লেন করতে পারলো না। এরপরে বহুত লোক, বহুত সায়েন্টিস্ট বহুত ভাবে ট্রাই করলো, কিন্তু এর মধ্যে তোরা যদি আমি তোদের হাতে ছেড়ে যাই, তোরা কেমন করে ভাববি সেটা তোরা ভাবতে থাকে। এখন এর মধ্যে বললাম না অনেক সায়েন্টিস্ট ভাবতেছিল, তার মধ্যে আরেকজন বিখ্যাত সায়েন্টিস্ট আসলো, যার আমরা থিওরি নিয়ে এখানে আলোচনা করব। তিনি হচ্ছেন রেলে জিন্স, দুইজন লোক, রেলে এন্ড জিন্স, ওকে। তো রেলে জিন্স এবার ল থেকে দেখবো রেলে জিন্স কি ভাবলো, যে আমরা এক্সপেরিমেন্টাল কার্ভটা যে বানাইছিলাম, ব্ল্যাকবোর্ডে কার্ভটা বানাইছিলাম, সেটার এক্সপেরিমেন্টটাই করছি কেমন করে, বা ডাটাগুলো নিছি কেমন করে, এটার মেকানিজমে যাইতো, একটু মেকানিজম নিয়ে ভাবা স্টার্ট করে। তখন ওটা আরো ডিপলি ভাবার চেষ্টা করলো। ডিপলি ভাবতে গিয়ে দেখলো যে আমরা কি করছিলাম, একটু তোরাও ভেবে দেখ। একটা এনক্লোজার নিছিলাম, এনক্লোজারের মধ্যে একটা কি করছে, রেডিয়েশন প্রবেশ করাই দিছিলাম, তারপর হিট করছিলাম। হিট করার পর কি হয়েছিল, সেটার মধ্যে প্রচুর কি হয়েছিল, এই জিগজ্যাগ ধীরে 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 ধাক্কা খাচ্ছিল, এবং ধীরে 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 ওই যে এনক্লোজার ছিল ওটার মধ্যে রেডিয়েশনে ভর্তি হয়ে গেছিল। এই যে রেডিয়েশন ক্রিয়েট হলো, এটার পিছনে মেকানিজম দেখার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি হইতেছে কি। তাহলে তাহলে একটা আমরা ব্ল্যাক বডি ক্রিয়েট করলাম, মানে আমরা কি করলাম, এনক্লোজার নিছি, ওটাতে হিট করতেছি। হিট করার জন্য ওই যে এনক্লোজারটা ছিল তার মধ্যে যে অ্যাটমস গুলা ছিল, সেই অ্যাটমস গুলা ভাইব্রেট করতেছে, এবং ভাইব্রেশনের জন্য ওইখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হচ্ছে। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকেই আমরা কি বলি, রেডিয়েশন বলি। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা জেনারেট হলো কেমন করে, ভাইব্রেশনের জন্য। ভাইব্রেশনটা কিসের জন্য আসলো, কারণটা আমরা যখন টেম্পারেচার ইনক্রিজ করতেছি, টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ওই যে অ্যাটমস গুলা ছিল, অ্যাটমস গুলার এনার্জি ইনক্রিজ করতেছিল। যত অ্যাটমস এর এনার্জি ইনক্রিজ করবে, অ্যাটমস গুলো তত কি হবে, ভাইব্রেশন শুরু করবে। এবার ভাইব্রেশন স্টার্ট করলে ওইখান থেকে কি হবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হলে ওইখান থেকে আমাদের কি আসবে হচ্ছে, যেটাকে আমরা রেডিয়েশন বলি। তো ঠিক করলো যে এইখানে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা রেডিয়েশন ক্রিয়েট করার জন্য কি টেম্পারেচারের কনসেপ্ট আসতেছে কেমন করে। আমি আবার বলতেছি যে টেম্পারেচার ইনক্রিজ করলাম, এনক্লোজারের টেম্পারেচার ইনক্রিজ করলাম, ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ভাইব্রেশন করলো, অ্যাটম গুলা ভাইব্রেশন করলো, ভাইব্রেশনের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হলো, যেটাকে আমরা বলি রেডিয়েশন। তার মানে এইখানে অ্যাটমস গুলার কি আসতেছে, ভাইব্রেশন আসতেছে। অ্যাটমসের যে ভাইব্রেশন আসতেছে, অর্থাৎ এইখান থেকে একটা আমরা কনসেপ্ট ইউজ করতে পারি, যে অ্যাটমসের ভাইব্রেশনকে ইউজ করে কেমন করে কনসেপ্ট ইউজ করতে পারি, যে একটা অ্যাটম কি করতেছে, ওটার মধ্যে এমন করে এমন করে এমন করে কাঁপতেছে, এমন করে কাঁপতেছে 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 কাঁপতেছে। তার মানে এই যে কাঁপতেছে, এই কাঁপাটাকে আমরা অসিলেশনের সঙ্গে ভাবতে পারি না। এইখান থেকে কনসেপ্ট আসলো যে এগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মতো বিহেভ করে। কারণটা সিম্পল হারমোনিক মোশন কি ছিল, এমন ছিল। অর্থাৎ তোরা দেখিস না তোদের দেওয়াল ঘড়িতে, অনেকের বাড়িতে দেওয়াল ঘড়িতে এমন পেন্ডুলাম ঝোলা থাকে, পেন্ডুলামটা এমন করে ঝুলতে থাকে। তাহলে এই যে পেন্ডুলামটা ঝুলতেছে, পুষ্পা ঝুঁকে গানে ইসালা, হ্যাঁ, এই পেন্ডুলামটা দুলতেছে, এটা কি সিম্পল হারমোনিক মোশন। আর এইখানে অ্যাটম গুলাও কি করতেছে, এমন করে ভাইব্রেট করতেছে, তার মানে সিম্পল হারমোনিক অ্যাটমের মোশনের একটা কি আসলো, কনসেপ্ট আসলো। তো এই কনসেপ্ট গুলাকে, একটা ভাইব্রেশনের কনসেপ্ট আসলো, আর একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন আসলো। সিম্পল হারমোনিক মোশন আসা মানে ওইখানে কি আসবে, নোট পয়েন্ট, এন্টি নোটের পয়েন্টের কনসেপ্ট আসবে। তোরা ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়াশোনা করছিস, ওয়েবসে তো সবাই পড়ছিস। সিম্পল হারমোনিক মোশন দেখা গেলে ওখানে কি হচ্ছে, কিছু নোট পয়েন্ট ক্রিয়েট হয়, কিছু এন্টি নোট পয়েন্ট ক্রিয়েট হয়। ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডকে এন্টি নোট পয়েন্ট বলি, আর যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো হচ্ছে তাদের আমরা কি বলি হচ্ছে, বল, তাদের কি বলি আমরা, নোট পয়েন্ট বলি। তো নোট পয়েন্ট, এন্টি নোট পয়েন্টের কনসেপ্ট আসবে, সেই কনসেপ্টকে অ্যাপ্লাই করা রেলে জিন্স এই গ্রাফটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলো।
চল আমরা এবার কি রেলে জিন্সের লটা একটু ডিটেলসে পড়ি। এটা লিখে নিছিস? ওকে, আশা করি সম্পূর্ণ জিনিসটা তোরা ভালো করে বুঝতে পারছিস। ওকে, তো নতুন এক্সপ্লেনেশন আসতেছে, কে দিতেছে? রেল এজেন্সি। এই ফিজিক্স পড়ার সময় না একটা জিনিস মনে রাখবি, এর হিস্ট্রিটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কিছু কেমন করে ইভলিউশন আসতেছে ফিজিক্সের মধ্যে, ধীরে 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 কনসেপ্টটা বোঝা উচিত, তাহলে আমরা বুঝবো যে আমরা কেমন করে নতুন কিছু ক্রিয়েট করতে পারবো। কারণ তোরা তো এখন ফিজিক্সের ভবিষ্যৎ, তোরা কি করবি? ভালো করে ফিজিক্স পড়বি, তারপরে তোরাই একদিন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যাবি, তোরাই নতুন কিছু করবি, তারপরে দেশের জন্য, সমাজের জন্য বহুত কিছু তোরা কাজ করবি। ওকে, ফিজিক্স দিয়ে এক্সপ্লেনেশন, নতুন নতুন কিছু আবিষ্কার করবি। তার জন্য বোঝা উচিত যে একটার পরে আরেকটা কেমন করে আসতেছে। শুধু ফিজিক্স নাম্বার পড়ার জন্য না, নাম্বার তো পাবি, ভালো করে বুঝলে নাম্বার পাবি। একটা জিনিস মনে রাখবি যে কেউ নাম্বারের জন্য পড়িস না, পর নাম্বার এমনি পাওয়া যাবে। দুটো অনেক খারাপ, নাম্বার পাওয়া খুবই ভালো, কিন্তু পড়ার পর নাম্বার পাওয়া ভালো। খালি নাম্বারের জন্য পড়া কোনোদিনই উচিত না। ওকে, চল রয়্যাল এজেন্সি ল পড়বো। তাহলে রয়্যাল এজেন্সি ল যেটা বললাম আরেকবার আমি একটু তোদের সামারি করে দিতেছি। তাহলে রয়্যাল এজেন্সি ল কি করলো? মেকানিজমের মধ্যে প্রবেশ করলো। মেকানিজমের মধ্যে প্রবেশ করার পর কি দেখলো? যে একটা রেডিয়েশন ক্রিয়েট করার জন্য টেম্পারেচার ইনক্রিজ করতেছে। টেম্পারেচার ইনক্রিজ করলে ওটা হচ্ছে সিম্পল কি আসবে? ভাইব্রেশন আসবে। ভাইব্রেশনের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হবে, যেটাকে আমরা রেডিয়েশন বলি। এই যে ভাইব্রেশন হইতেছে, এটাকে আমরা কিসের ইকুইভ্যালেন্সে ধরতে পারি? একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুইভ্যালেন্সে ধরতে পারি। এই যে সিম্পল হারমোনিক মোশনের যখন ইকুইভ্যালেন্সে ধরি, তার মানে ওইখানে একটা হচ্ছে এনার্জির টার্ম আসবে। এবার এই যে সিম্পল হারমোনিক মোশন ধরলাম, এর যে নোট পয়েন্ট, এন্টি নোট পয়েন্ট আসবে, এইখান থেকে একটা কনসেপ্ট আসে, যেটা তোরা হচ্ছে থার্মোডাইনামিক্সে এবং ওয়েভ অপটিক ওয়েভসে পড়িস তোরা। সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সে একটা জিনিস পড়ছিস, সে হচ্ছে যেটা কনসেপ্ট ইকুইপার্টিশন থিওরি। ঠিক আছে, ইকুইপার্টিশন থিওরি পড়ছিস। ইকুইপার্টিশন থিওরি করলি এভরি মোটের সঙ্গে, প্রত্যেকটা মোটের সঙ্গে কি থাকেছে? কেবিটি করে এনার্জি থাকে। অর্থাৎ আমরা যদি এই যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে একটা মোটের সঙ্গে অ্যাভারেজলি একটা মোটের সঙ্গে কেটি পরিমাণ এনার্জি থাকে, অমনে যদি এন মোট থাকে তাহলে হচ্ছে এন কেটি, তার মানে কি থাকবে? যে এনার্জি থাকবে। অর্থাৎ আমাদের এখন টার্গেট কি হবে? যে কতগুলা মোট আছে সেই মোটটা বের করে ওটাকে কি হচ্ছে? কেটি দ্বারা গুণ করে দেওয়া। কারণ একটার জন্য কেটি এনার্জি পাইতেছি, একটা মোটের জন্য, সিম্পল হারমোনিক মোশনের একটা মোটের জন্য কেটি পাইতেছি। এবার আমাদের কি করতে লাগবে? যে কতগুলা মোট আছে অমন, এবার ওই মোট সংখ্যা বের করে ওটাকে দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে টোটাল এনার্জি পাওয়া যাবে। ওকে, চল তাহলে এখানে কনসেপ্ট ইউজ করতেছি আমরা কি কি হচ্ছে? প্রথমে হচ্ছে ওয়েভস এর কনসেপ্ট ইউজ করতেছি, আর হচ্ছে থার্মোডাইনামিক্স এর ইকুইপার্টিশন থিওরি কনসেপ্ট ইউজ করতেছি। খুবই সুন্দর। কোয়ান্টাম মেকানিক্স পড়ার আগে আশা করি ওই জিনিসগুলো পড়ে আসছিস, না পড়লে এখন শুনে রাখ, পরবর্তীতে যখন যখন পড়বি তখন মেলায় নিবি। ওকে, জিনিসগুলো এবার তাহলে অ্যাকর্ডিং টু রেলেজেন্স ল, according to Rayleigh's law, when temperature of black body increases, then atoms of black body behave like simple harmonic oscillator. These vibrations of atoms produced EM wave, or যেটাকে আমরা কি বলি? রেডিয়েশন। ইএম ওয়েভ, যেটার নাম আমরা রেডিয়েশন দিই, সবাই জানিস। এবার শোন, আমরা এখানে কি করব? পুরো কার্ভটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমাদের কার্ভটা কি ছিল? এটা ছিল কার্ভটা, যেটা একটু আগে লিখছিলাম, ল্যামডা
আর হচ্ছে এনার্জি ডেন্সিটি, এটা ছিল। এবার আমাদের কার্ভ ছিল এমন এই টাইপের। তো এটার মধ্যে কি করলাম, অরিজিন এটা স্মল ওয়েভ লেন্থ দেবো, একটার জন্য কাজ করি, সাপোজ এইটুক জায়গার মধ্যে কাজ করি, এর আগের মতোই ছোট্ট একটা রেঞ্জ নিয়ে কাজ করি প্রথমে। তাহলে এইটুক রেঞ্জের মধ্যে করলাম, এইটুক রেঞ্জকে সাপোজ ডি ল্যামডা ধরলাম, এটা হচ্ছে ডি ল্যামডা। তাহলে এটা কত, ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা, এতটুকুর মধ্যে কতগুলো থাকবে। তাহলে নাম্বার অফ মোড অফ ভাইব্রেশনস in the range of wavelength lambda to lambda plus d lambda is given by n lambda d lambda equal to 8 pi lambda to the power 4 into d lambda। ওকে, এই জিনিসটা তোরা কোথায় থেকে আসলো এখন বুঝবি না, এটা তোরা মাস্টার্সে গিয়ে ক্যালকুলেশন করবি, খুব সুন্দর একটা ক্যালকুলেশন আছে। ওকে, তো এটা কি হয় অ্যাকচুয়ালি, যখন সিম্পল হারমোনিক অফ মোশনস আসে, তোরা পড়াশোনা করছিস আশা করি, এক্স ইকুয়াল টু 0 সাপোজ এমন করে নিলি, এটার মধ্যে এটাকে বলি আমরা ফান্ডামেন্টাল মোড, অর্থাৎ এখানে কয়টা আছে, একটা নোট পয়েন্ট, একটা নোট পয়েন্ট, একটা সরি দুইটা নোট পয়েন্ট, এখানে অ্যামপ্লিটিউড 0 আছে নোট পয়েন্ট, এটা হচ্ছে কি বলি এন্টি নোট পয়েন্ট। তারপর এটাকে বলি ফান্ডামেন্টাল। তারপর ফার্স্ট হারমোনিকের সময় তোরা এমন করে থাকে, এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, অর্থাৎ একটা দুইটা তিনটা, যেখানে অ্যামপ্লিটিউড 0 ওগুলোকে বলে তিনটে নোট পয়েন্ট, এখানে তিনটে নোট পয়েন্ট আসলো, তারপরে দুইটা কি আসলো, এন্টি নোট পয়েন্ট আসলো, এটাকে বলে ফার্স্ট হারমোনিক। তারপর সেকেন্ড হারমোনিক আসবে, সেকেন্ড হারমোনিকের জন্য কি আসবে, আবার এমন করে আসবে, ঠিক আছে। তাহলে একটা দুইটা তিনটে এমন করে থাকবে, তিনটে এন্টি নোট পয়েন্ট আছে, 1 2 3 4টা হচ্ছে আমাদের 1 2 3 4, 4টা আছে নোট আছে। তো এমন করতে করতে আমাদের ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডার মধ্যে নোট নাম্বার কতগুলো আসে, এতগুলো নোট আসে। এবার বলবি এটার ক্যালকুলেশন তোরা যখন মাস্টার্সে যাবি তখন করবি। ওকে, আর যদি কারো খুবই ইন্টারেস্টিং থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি না পরে করাই দেবো, আমি মাস্টার্সে করছিলাম, মজাদার জিনিস, সেই সুন্দর একটা ক্যালকুলেশন আছে। তো এটার ক্যালকুলেশন আছে, আবার বলতেছি এই ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডার মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যাটমস গুলো যে ভাইব্রেট করতেছে, সেই অ্যাটমস গুলার সিম্পল হারমোনিক মোশনের মতো বিহেভ করতেছে, সেটার কত নোট নাম্বার অফ মোট পয়েন্ট কত আসে, এতগুলা মোট আসে। ওকে, ক্লিয়ার আছে? তো এই যে এগুলাকে বলা হয় এন্টি নোট, আর যেখানে হচ্ছে 0 হচ্ছে এগুলাকে বলা হয় হচ্ছে নোট। ওকে, তাহলে এমন টোটাল মোট পয়েন্ট কত আসে, টোটাল মোট এতগুলা মোট আসে, কয়টুক রেঞ্জের মধ্যে, এতটুক রেঞ্জের মধ্যে। ক্লিয়ার আছে? ওকে, তো এগুলার ক্যালকুলেশন তোরা পরবর্তীতে করবি। তোরা একটা জিনিস বুঝছিস, কোয়ান্টাম মেকানিক্স পড়তে গিয়া আমরা ফিজিক্সের কতগুলা ব্রাঞ্চকে একত্রিত ভাবে আমরা কনসেপ্টগুলো ইউজ করতেছি, কোথায় থার্মোডাইনামিক্স ইউজ করতেছি, কখনো ওয়েভ অ্যান্ড অসিলেশনস, কখনো মানে কোথায় থেকে কনসেপ্ট নিতেছি, ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্ট। এটাই মজা কোয়ান্টাম মেকানিক্স না ফিজিক্সের স্টুডেন্টের জীবন চেঞ্জ করে দেয়, এত সুন্দর মজা। তোরা যা কিছু পড়ছিস সবকিছুর এখানে গিয়ে সামারি হইতেছে, অর্থাৎ সব রিভিশন হইতেছে। কোয়ান্টাম মেকানিক্স পড়া মানে অন্য ফিজিক্স গুলোকে রিভিশন করা, এতই সুন্দর জিনিস। ওকে, তারপরে এটা আসলো। তাহলে ফার্দার কি বললাম, এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করতেছে, তাহলে টোটাল এনার্জি কত হবে। ফার্দার Rayleigh use equipartition theorem as টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি হয়, p²/2m, এটা কাইনেটিক এনার্জি। তারপরে পোটেনশিয়াল এনার্জি এখানে সিম্পল হারমোনিক মোশন এমন করতেছে, তার মানে স্প্রিং এর মতো কাজ করতেছে, স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত, হাফ কে এক্স স্কয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, হাফ কে এক্স স্কয়ার। কারণ সিম্পল হারমোনিক মোশন মানে স্প্রিং এর মতো কাজ করতেছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আসলে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, এখান থেকে সুন্দর একটা জিনিস আমরা ক্যালকুলেট করব, যেটা তোরা থার্মোডাইনামিক্সে অলরেডি ক্যালকুলেশন করে আসছিস। ওকে, at temperature T
অ্যাভারেজ এনার্জি ই অ্যাভারেজ ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট এই রেঞ্জের মধ্যে ই ইন্টু এফ অফ ই বাই এফ অফ ই ইন্টু ডিই। ওকে, 0 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে অ্যাভারেজের সূত্র। আমরা জানি যে কোনো এক্স এর অ্যাভারেজ কেমন করে বের করি, এক্স এর অ্যাভারেজ বের করার জন্য আমরা ইউজ করি এটা। এটা তো অ্যাভারেজের নর্মাল সূত্র, 0 থেকে ইনফিনিটি যে রেঞ্জের মধ্যে বের করি এফ অফ এক্স ইন্টু ডিএক্স, আর 0 থেকে ইনফিনিটি যে রেঞ্জের মধ্যে বের করি এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু ডিএক্স। ওকে, এটা তো নর্মাল ফর্মুলা। সো এটা এখানে ফর্মুলা ইউজ করে দিলাম। এনার্জির অ্যাভারেজ বের করতেছি, তাহলে এক্স এর জায়গায় এনার্জি। এইখানেও কি করে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ইউজ করতেছে। তাহলে এখানে যদি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ইউজ করি তার মানে কি নেব, অবভিয়াসলি বোলসম্যান কনস্ট্যান্ট, সরি এমবি স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স নেব। সো প্রবাবিলিটি কি হবে, ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি নিজেরাই বল, একটু আগেই লিখলি তোরা। 0 থেকে ইনফিনিটি ই তো থাকবে, ই এর বের করবো ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি কেবিটি। আমি বললাম না ম্যাক্সওয়েলস বোলসম্যান স্ট্যাটিস্টিক্স কত ছিল, এফ অফ ই ইকুয়াল টু প্রপোর্শনাল টু ছিল ই টু দি পাওয়ার মাইনাস ই আই, যদি এনার্জি রেঞ্জের মধ্যে নেই তাহলে আই এর জন্য তাহলে হচ্ছে কেবিটি বা কেটিও লিখতে পারিস, যেটা এটা ওটা লিখতে পারিস। ওকে, এটা আসলো ইন্টু ডি বাই কত আসবে, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি ইন্টু ডি। এবার মজাদার জিনিস যেটা তোদের আমি এখানে বলতেছি, যে এখানে ইয়ের ভ্যালু এটা আছে। ওকে, ইয়ের ভ্যালু এবার পুট করবি মড অফ ই, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবিটি ইন্টু ডি। ইয়ের ভ্যালু পুট করবি, ইয়ের ভ্যালু পুট করলে 0 থেকে ইনফিনিটি ইয়ের জন্য এটা আসবে পি স্কোয়ার বাই টুয়াইস এম ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবিটি ইন্টু ডি প্লাস 0 থেকে ইনফিনিটি এটা আসবে হাফ কে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেবিটি ইন্টু ডি আসবে। এবার এটা যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর ক্যালকুলেশনটা থার্মোডাইনামিক্সে করছিস বা করে নিবি বা করাবো। ওকে, তো একবারে আমি অ্যান্সারটা লেখাচ্ছি, এটার ক্যালকুলেশন এখানে করাচ্ছি না। এটা যদি ক্যালকুলেশন করিস, ইকুইপার্টিশন থিওরি বলে একটা কোয়াড্রেটিক টার্ম থেকে, অর্থাৎ স্কোয়ার যুক্ত টার্ম, এমন স্কোয়ার যুক্ত টার্ম কোয়াড্রেটিক টার্ম থেকে অ্যান্সার কত আসে, হাফ কেবি টি। ওকে, অর্থাৎ যদি আমরা কি করি, এইটাকে ক্যালকুলেশন করি, এইটুককে ক্যালকুলেশন কত আসলে হাফ কেবিটি, প্লাস যদি আমরা এইটুক জায়গা থেকে ক্যালকুলেশন করি এটার জন্য কত আসবে, হাফ কেবিটি। আবার বলতেছি ওগুলো কিন্তু থার্মোডাইনামিক্স এর ইকুইপার্টিশন থিওরি, থার্মোডাইনামিক্স এর জিনিস, তার জন্য ওইখানে করাবো, ওইখানে আমি জাস্ট একবার লিখতেছি। তাহলে অ্যাভারেজ এনার্জি কত আসলো, অ্যাভারেজ এনার্জি হাফ কেবিটি ইকুয়াল টু কেবিটি। তাহলে একটা মোডের সঙ্গে রিলেটেড এনার্জি কত আসতেছে, হাফ কেবিটি। আমরা দেখলাম ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডার মধ্যে টোটাল নাম্বার অফ মোড কতগুলো আছে, 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। তাহলে টোটাল এনার্জি কত হলো, এত নাম্বার ইন্টু একটার সঙ্গে এত। তাহলে কি করবো হচ্ছে একটার সঙ্গে এত, টোটাল এতগুলো নাম্বার আছে, তাহলে এটাকে কি করবো, এটা দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এনার্জি পাই যাবো, এনার্জি ইন দ্য ওয়েভলেন্থ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। ওকে, ক্লিয়ার হচ্ছে? এটা বললাম ক্যালকুলেশন করাইলাম না, আফটার ক্যালকুলেশন করার পর এটা আসছে। ওকে, তো শোন এবার, এবার সো এখান থেকে কি লিখতে পারি, এটা কত আসলো হচ্ছে কেবিটি, যোগফল এটা আসলো। ওকে, তাহলে এভারেজ এনার্জি আসলো একটা মোডের সঙ্গে হচ্ছে কেবিটি। সো অ্যাভারেজ এনার্জি corresponding to one mode of vibration is kbt। আমাদের লাগবে এতগুলোর মোডের জন্য, সো এনার্জি ডেন্সিটি, সো এনার্জি ডেন্সিটি in the range, in the
range of wavelength lambda to lambda plus d lambda is u lambda d lambda equal to এটা 8 pi lambda to the power 4 into d lambda সঙ্গে সঙ্গে এটা kbt তাহলে কত আসলো kbt into d lambda ক্লিয়ার আছে এটা আসলো সো প্রত্যেকটা আমরা গুণ করে দিলাম ওকে এবার যদি টোটাল এনার্জি লাগে টোটাল এনার্জির জন্য কি করবি 0 থেকে ইনফিনিটি অবধি এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে দেবে টোটাল এনার্জি পাওয়া যাবে এবার যদি এই যে আমরা র্যালেজেন্স ল কনসেপ্ট থেকে অ্যাপ্লাই করে যে লটা পাইলাম যেটাকে র্যালেজেন্স ল বলি এই র্যালেজেন্স লটাকে যদি এখন দেখি আমরা র্যালেজেন্স লটাকে গ্রাফে প্লট করার চেষ্টা করি কি পাবো একবার আসি র্যালেজেন্স লকে প্লট করলে আমরা দেখতেছি ল্যামডা যত ইনক্রিজ করব এনার্জি ডেনসিটি তত কি করতে থাকবে ইনক্রিজ করতে থাকবে সরি ডিক্রিজ করতে থাকবে এখান থেকে দেখলাম ল্যামডা যত ইনক্রিজ করতেছি এনার্জি ডেনসিটি ইউ ল্যামডা তত কি করতেছে ডিক্রিজ করতেছে দ্যাট ইজ এটা তো সুন্দর জিনিস আর ল্যামডা যত কম আছে এন্ড ল্যামডা যত কম আছে এনার্জি ডেনসিটি তত বেশি আছে দ্যাট ইজ at lower wavelength energy density is higher তার মানে এখান থেকে কোথাও থেকে স্টার্ট হচ্ছে at lower wavelength energy density is higher but at higher wavelength energy density is lower কারণটা ল্যামডাটা নিচে আছে তাহলে এটার ক্ষেত্রে যদি গ্রাফ দেখি গ্রাফটা আমাদের এমন আসতেছে যে লোয়ার ওয়েভলেন্থে এনার্জি ডেনসিটি হায়ার আছে এখানে কোথাও আছে হায়ার ওয়েভলেন্থে এনার্জি ডেনসিটি লোয়ার আছে এখানে কোথাও আছে তাহলে গ্রাফটা এমন আসতেছে অর্থাৎ মজাদার জিনিস কি এইখানে র্যালেজেন্স ল ব্ল্যাক বডি কার্ভকে এক্সপ্লেন করলো এট হায়ার ওয়েভলেন্থে এক্সপ্লেন করলো লোয়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছে না যেটা আমরা ওয়াইন্স ল এর ক্ষেত্রে অপোজিট দেখছিলাম ওয়াইন্স ল এর ক্ষেত্রে দেখছিলাম যে ব্ল্যাক বডি কার্ভের লোয়ার ওয়েভলেন্থকে ওয়াইন্স ল এক্সপ্লেন করতে পারছিল কিন্তু হায়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছিল না কিন্তু এর ক্ষেত্রে যখনই আমরা হচ্ছে ব্ল্যাক র্যালেজেন্স ল নিলাম সেটা লোয়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছে না কিন্তু হায়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারছে দ্যাট ইজ আমরা এখানে উল্টা পাশ থেকে বলতে পারি যে র্যালেজেন্স ল হায়ার ফ্রিকোয়েন্সিকে এক্সপ্লেন করতে পারে না লোয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে এক্সপ্লেন করতে পারে অর্থাৎ মোদ্দা কথা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে র্যালেজেন্স ল ব্ল্যাক বডি কার্ভকে কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারলো না পার্শিয়ালি এক্সপ্লেন করতে পারছে অর্ধেকটা এক্সপ্লেন করতে পারছে হায়ার ওয়েভলেন্থের দিকে এক্সপ্লেন করতে পারছে কিন্তু লোয়ার ওয়েভলেন্থের দিকে এক্সপ্লেন করতে পারছে না তাহলে এখন অবধি যে দুইজন থিওরি দিল ওয়াইন্স অ্যান্ড র্যালেজেন্স ল দুইটা থিওরি কমপ্লিটলি ব্ল্যাক বডি কার্ভকে এক্সপ্লেন করতে পারেনি বাট পার্শিয়ালি সাকসেসফুল হয়েছে ওয়াইন্স ল লোয়ার ওয়েভলেন্থের দিকে সাকসেসফুল আবার র্যালেজেন্স ল হায়ার ওয়েভলেন্থের দিকে সাকসেসফুল এবার এইটাকে কমপ্লিটলি এক্সপ্লেন করার জন্য চেষ্টা তো সবাই করতে থাকবে এবার আরো অনেক সায়েন্টিস্ট চেষ্টা করতেছিল চেষ্টা করতে করতে একজন সায়েন্টিস্ট আসে বিখ্যাত সায়েন্টিস্ট যিনি আসার পর পৃথিবীকে দেখার এই সায়েন্স এন্ড টেকনোলজির পুরো অভূতপূর্ব চেঞ্জ করে দিছে তিনি কে ছিল প্লাঙ্কস এবার প্লাঙ্কস আসবে প্লাঙ্কস আসার পর অনেকজন আসছিল তার মধ্যে বিখ্যাত কে আসবে প্লাঙ্কস আসে এমন একটা কনসেপ্ট দিয়ে দেবে এমন কিছু বলবে তারপরে পৃথিবীতে ফিজিক্স পড়ার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর ল নিয়ে আসবে সেটা হচ্ছে প্লাঙ্কস ল এরপরে আমরা কি বলবো প্লাঙ্কস ল কিন্তু প্লাঙ্কস ল পড়ার আগে আমরা যে এটা হচ্ছে র্যালেজেন্স ল পড়লাম ইন টার্মস অফ ওয়েভলেন্থ এটা কি ছিল এনার্জি ডেনসিটি ইন টার্মস অফ ওয়েভলেন্থ ইন দ্য রেঞ্জ অফ ওয়েভলেন্থ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা ইকুয়াল টু এটা ছিল এটাকে যখন ফ্রিকোয়েন্সি রেসপেক্টে লিখি সেটা কি হবে এটাও আমি লেখাই দিতেছি ওকে কারণটা ওটা পরীক্ষায় আসে তোদের খালি তো বুঝলেই হবে না পরীক্ষার জন্য ইউজ করতে লাগবে চল পরীক্ষা রিলেটেড সেই জিনিসটা করাচ্ছে তাহলে এটা কি হবে তো এটা থেকে আমরা কি বলতে হায়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারে বাট লোয়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারে না সো রিলেজেন্স ল
is valid for higher wavelength or lower frequency. ওকে, সো কথা তো একই, ঘুরে ফিরা যে কমপ্লিট এক্সপ্লেনেশন করতে পারলো না। তাহলে এখানে সুন্দর সুন্দর জিনিস মাথায় রাখবি যে কি কি ইউজ করলাম। ওয়েভ অ্যান্ড অপটিক্স এর থেকে আমরা এই কনসেপ্টটা নিলাম। ওকে, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্স এর থেকে ইকুইপার্টিশন থিওরি নিলাম। ওকে, ইকুইপার্টিশন থিওরি যখন ভাইব্রেশন আসে, অ্যাটমস এর ভাইব্রেশন আসে, মাথায় রাখবি অ্যাটমস এর ভাইব্রেশন আসে এনার্জির রেসপেক্টে, তখন আমাদের ইকুইপার্টিশন থিওরি ইউজ করতে পারি। ওকে, ইকুইপার্টিশন থিওরি কি বলে, এভরি মোটের সঙ্গে অ্যাসোসিয়েটেড নাম্বার অফ অ্যাসোসিয়েটেড এনার্জি হয় কেবিটি। ওকে, কেটি ক্লিয়ার, এইটুকু হলো। এবার এটাকে কিসের রেসপেক্টে পড়ার চেষ্টা করি আমরা, একটু ফ্রিকোয়েন্সি রেসপেক্টে পড়ার চেষ্টা করি। এবার দেখো, we know that lambda equal to c by nu, তাহলে এখান থেকে আসবে হচ্ছে nu equal to c by lambda, তাহলে d nu equal to 1 by lambda square, এটা একটা c লাগবে, c তো থাকবে, ইনটু d lambda। তাহলে এখান থেকে d lambda equal to আসবে মাইনাস lambda square by c into d nu. So energy density in the frequency range nu to nu plus d nu is u nu d nu equal to, এটা তো ছিলই, এটা তো থাকবে 8 pi kbt by lambda to the power 4, lambda to the power 4, ল্যামডাকে আমরা কি করব, নিউ এ রিপ্লেস করে দেব। তাহলে কত হবে, এখান থেকে ইউজ করতে পারি, তাহলে সি বাই নিউ টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা মানে হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই সি ইন্টু ডি নিউ। একটা জিনিস মাথায় রাখিস তোরা, শোন একটা কথা বলতেছি, ইম্পর্টেন্ট কথা। তোরা অনেকে ভাববি মাইনাসটা কেন নিলাম, এনার্জি ডেন্সিটিতে মাইনাস নিয়ে কি করবি। এই মাইনাসটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে ওয়েভলেন্থ ডিক্রিজ করে, এই জন্য জাস্ট একটা মাইনাস আসছে। দ্যাট ইজ যখন ফ্রিকোয়েন্সি রেঞ্জ ইনক্রিজ করবে ওয়েভলেন্থ রেঞ্জ ডিক্রিজ করবে, তার জন্য মাইনাস আসছে। এনার্জি ডেন্সিটির সঙ্গে প্লাস মাইনাস নিয়ে কি করবে, তার জন্য শুধুমাত্র অ্যাম্প্লিটিউড নিয়ে কাজ করলাম। মাইনাসটা বুঝতে পারছিস। এবার এটা নিউ এ কনভার্ট করছি, নিউ এ কনভার্ট করলে ল্যামডাকেও নিউ এ কনভার্ট করতে লাগবে। তাহলে পরের লাইনে করে দিচ্ছি, তাহলে আসছিল 8 পাই কেবি টি বাই সি টু দি পাওয়ার 4, এটা নিউ উপরে যাবে, তাহলে হচ্ছে নিউ টু দি পাওয়ার 4, নিউ টু দি পাওয়ার 4 গেল উপরে, ইন্টু 1 বাই সি, ল্যামডা স্কোয়ার মানে কত হচ্ছে, সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, সি স্কোয়ার বাই সরি নিউ স্কোয়ার ইন্টু ডি নিউ। তাহলে কি আসবে, এখান থেকে সি স্কোয়ার, এখান থেকে একটা সি স্কোয়ার কেটে যাবে, আর হচ্ছে ল্যামডা স্কোয়ার, এখানে হচ্ছে 2 কাটবে। তো এটা পাইলাম 8 পাই কেবি টি নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। ওকে, তাহলে সুতরাং এনার্জি ইউ নিউ ডি নিউ ইকুয়াল টু 8 পাই নিউ স্কোয়ার সি কিউব কেবিটি ডি নিউ। সো এটা গেল হচ্ছে ওয়াইন্স ল ইন টার্মস অফ ওয়াইন্স ল, সরি ওয়াইন্স ল বলতেছি কেন, রেলে জিন্স ল। ওকে, তাহলে রেলে জিন্স ল ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, এটা গেল রেলে জিন্স ল ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ওকে, দেখেই বুঝতে পারছিস। তাহলে রেলে জিন্স ল ইন টার্মস অফ ওয়েভলেন্থ, এতটুকু আমি না লাগালেও তোরা বুঝছিস। আর এটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, ইন টার্মস অফ frequency.
সো আজকের এই যে এখন অবধি যেটুকু পড়াশোনা করলাম এই অবধি লেকচারটা আমাদের সামারি কি ছিল? সামারি ছিল আমাদের যে এক্সপেরিমেন্টাল কার্ভ ছিল সেই এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করতে লাগবে। এক্সপ্লেন করার জন্য ওয়াইন্স একটা কনসেপ্ট দিল, সেই কনসেপ্ট অনুযায়ী এক্সপ্লেন করার চেষ্টা করলাম, ওয়াইন্স ল পাইলাম এবং ওয়াইন্স ল দিয়ে যখন কার্ভটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম দেখলাম লোয়ার ওয়েভলেন্থের জন্য তো ঠিক আছে, কিন্তু হায়ার ওয়েভলেন্থের দিকে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্ল্যাকবডি কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে না। তার পরবর্তীতে রেলেজেন্স নতুন কনসেপ্ট দিল। রেলেজেন্স নতুন কনসেপ্ট দেওয়ার পর সেটা আমরা রেলেজেন্সের ফর্মুলা বের করলাম। ফর্মুলা বের করার পর যখন আমরা ব্ল্যাকবডি কার্ভকে এক্সপ্লেন করতেছিলাম তখন দেখলাম হায়ার ওয়েভলেন্থের দিকে যে ব্ল্যাকবডি কার্ভটা ছিল ওটাকে তো এক্সপ্লেন করতে পারছিল সুন্দরভাবে, কিন্তু লোয়ার ওয়েভলেন্থের দিকে ব্ল্যাকবডি কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছিল। দ্যাট ইজ ওয়াইন্স ল অ্যান্ড রেলেজেন্স ল বোথ আর ফেল টু কমপ্লিটলি এক্সপ্লেন, ওকে, ফুলফিললি এক্সপ্লেন করার জন্য ফেল হয়ে গেল। এর জন্য এবার কি আসবে, ব্ল্যাকবডি কার্ভকে কমপ্লিটলি এক্সপ্লেনেশন দেওয়ার জন্য নতুন একজন সায়েন্টিস্ট আসবে বা যাকে নিয়ে পড়াশোনা করবো, ওকে, খুবই বিখ্যাত সায়েন্টিস্ট প্লাঙ্ক, ওকে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট সায়েন্টিস্ট, ঠিক আছে, প্লাঙ্ক। তো প্লাঙ্ক আসবে, প্লাঙ্ক আসা পুরো পৃথিবীর ফিজিক্স দেখার, পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে। তো প্লাঙ্কস এসে কি কি অ্যাজাম্পশন ধরলো, কি কি কনসেপ্ট ইউজ করলো, যার পরে ব্ল্যাকবডিকে এক্সপ্লেন করার জন্য সুন্দর একটা মোমেন্ট তৈরি করে দিল। তো আমরা এবার বোঝার চেষ্টা করবো যে প্লাঙ্কস যখন আসলো, প্লাঙ্কসের নাম এতবার বলতেছে, প্লাঙ্কস কি সত্যি সত্যি পারলো ব্ল্যাকবডি কার্ভকে কমপ্লিটলি এক্সপ্লেন করতে? আর প্লাঙ্কসের যদি এক্সপ্লেন করতে পারে ওইখান থেকে বোঝার চেষ্টা করবো রেলেজেন্স আর ওয়াইন্স কি এমন একটু গন্ডগোল করছিল যেখান থেকে ফুললি এক্সপ্লেন করতে পারলো না। কেউ হচ্ছে লোয়ার ওয়েভলেন্থ, কেউ হায়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারলো, ফুললি করতে পারলো না। এটাকে আমরা কি করব, নেক্সট এপিসোডে বোঝার চেষ্টা করব। ওইখানে খুব সুন্দরভাবে ইন্টারেস্টিং ভাবে বোঝার চেষ্টা করব প্লাঙ্কসের অ্যাজাম্পশন কি ছিল, কনসেপ্ট কি ছিল, সেই কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করবো এদের কনসেপ্টে একটু কি কি গন্ডগোল ছিল যার জন্য আমরা হচ্ছে এটা দ্বারা সম্পূর্ণ এক্সপ্লেন করতে পারলাম না। সো নেক্সট লেকচার খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। নেক্সট এপিসোডে আমাদের প্লাঙ্কস দাদা আসবে নতুন অ্যাজাম্পশন সহকারে, এবং আমরা যেমন করে দেখতেছি ফিজিক্সের এভলিউশন হইতেছে, আমাদের কিন্তু মনে রাখি ফিজিক্সের ধীরে ধীরে এভলিউশন করতেছি। আমরা কি করতেছি, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে আমরা ধীরে ধীরে কোয়ান্টাম ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। অর্থাৎ এতক্ষণ অবধি ওয়াইন্স ল এবং রেলেজেন্স ল দুই ক্ষেত্রেই আমরা যেটা ইউজ করছি সেটা কিন্তু এমবি স্ট্যাটিস্টিক্স ইউজ করছি, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং আর একটা জিনিস এই লেকচারের যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস ছিল সেটা লেকচারটার মধ্যে ছোট্ট একটু লেকচার কিন্তু কনসেপ্ট ইউজ করলাম কোথায় কোথায়, থার্মোডাইনামিক্স থেকে ইকুয়েশন, ইকুইপার্টিশন থিওরি, তারপরে আমাদের হচ্ছে সিম্পল হারমোনিক মোশন থেকে নোট অ্যান্টি নোট, ওইটার নাম্বার অফ নোটস বের করলাম, ঠিক আছে, আর একটা সুন্দর জিনিস যেটা পরবর্তীতে আমরা বের করাও শিখবো। এবং তারপরে সঙ্গে সঙ্গে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে আমরা হচ্ছে মেকানিক্সের এমবি স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানলাম। তো এমবি স্ট্যাটিস্টিক্স এখানে ইউজ করলাম, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করলাম, ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা দেখার চেষ্টা করলাম। চল তাহলে এমন করেই আমরা নেক্সট লেকচারে আরো ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবো। আর তোরা যারা যারা এখন আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতেছিস বা বিএসসির যে কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেছিস, এমন ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ার জন্য তোরা কি করতে পারিস, মোবাইল নাম্বারে জয়েন করতে পারিস, যেখানে ফিজিক্সের পেইড বেসে জয়েন করবি এবং পেইড বেসে এমনই ইন্টারেস্টিং উপায়ে সুন্দরভাবে পড়াশোনা করতে পারিস, যেটার মধ্যে আমরা লেকচার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, লাইভ লেকচার, রেকর্ডেড লেকচার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু পাবি, ভালো রেজাল্ট করতে পাবি ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ার পর। মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে, ঠিক আছে, 9064671865, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা কন্ট্যাক্ট করে সমস্ত কিছু পাওয়া যাবে। চল তাহলে আজকে এতটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবি। নেক্সট এপিসোড আমাদের হবে প্লাঙ্কসের এপিসোড, খুবই ইন্টারেস্টিং এপিসোড, যেটার মধ্যে দেখার চেষ্টা করবো যে ফিজিক্স কেমন করে উড়ান ভরতেছে আকাশ। টাটা, গুড নাইট।